কিন্তু দিনেশ ওই শক্ত মাটি দিয়ে লাঙ্গল টেনে নিয়ে যেতেই সাথে সাথেই মাটি ফেটে বেরিয়ে আসে এক ফুটফুটে শিশুকন্যা। তিন্নি নদী দিয়ে ঘেরা মায়াপুরের জঙ্গলে ছিল এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন। ঝর্ণা, নদী, ভিন্ন ভিন্ন ফল ফুলের গাছ দিয়ে ভরা। সমস্ত পশু পাখিরাও একসাথে মিলেমিশে থাকতো। কিন্তু হঠাৎ একদিন এই জঙ্গলে নজর পড়ে অমঙ্গল দেবীর, যার নাম ছিল ঋতু। বাহ, এই জঙ্গল তো বেশ সুন্দর, কিন্তু এই সুন্দর তো আমি একদম পছন্দ করি না। আমি হলাম অমঙ্গলের দেবী ঋতু। আমার নজর যেখানে পড়বে সেখানে স্থান ধ্বংস হয়ে যাবে, নেমে আসবে অমঙ্গলের কালো ছায়া। তাই এখন এই জঙ্গল ভরে আসবে অমঙ্গলের কালো ছায়া। এই কথা বলতেই ঋতু জঙ্গলের গভীরে প্রবেশ করে। এরপর এক ফুল গাছের দিকেই তার কুনজর ফেলতেই গাছের সব ফুল ঝরে পড়ে যায় এবং গাছগুলি শুকিয়ে মারা যায়। সুস্বাদু ফলের গাছ স্পর্শ করতেই সমস্ত গাছের ফলগুলি পচে নষ্ট হয়ে যায়। সে আরো কিছু দূর এগিয়ে যেতে, কে তুমি? এই জঙ্গলে কেন এসেছো? তোমার কুদৃষ্টি যেখানেই পড়ছে সেই স্থান ধ্বংস হয়ে যাচ্ছে। গাছ বন্ধুর পাতা ঝরিয়ে শুকিয়ে দিয়েছো। তুমি কেন এই জঙ্গলের সৌন্দর্য নষ্ট করছো? তুমি চলে যাও, এই জঙ্গল থেকে চলে যাও। তুচ্ছ আম গাছ, তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে এই জঙ্গল থেকে চলে যেতে বলছিস? আজ আমি তোর পাতা সমস্ত ঝরিয়ে তোর এমন অবস্থা করব যে আর কোনোদিনও নতুন পাতা গজাবে না। এই কথা বলে অমঙ্গল দেবী ঋতু আম গাছের সমস্ত পাতা শুকিয়ে একদম নষ্ট করে দেয়। তারপর সে মুখ দিয়ে কালো ধোঁয়া বের করে জঙ্গলে একদম বন্ধ করা এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। জঙ্গলে এখন থেকে নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে উঠেছে। যবে থেকে ওই অমঙ্গলী দেবী এসেছে আমাদের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। ঠিক বলেছো হরিণ ভাই, এখন তো আমরা ঠিক করে খাবারও খেতে পারি না। ওই ঋতু যে গাছের দিকে তাকায় সেই গাছের ফল নষ্ট হয়ে যায়। ঠিক তাই ময়ূর, ওই অমঙ্গলকারী ঋতুর দৃষ্টি যে পশু পাখির দিকে পড়ে তার শরীরে নানা রোগ দেখা দেয়। মহারাজ সিংহের অবস্থায় দেখো না, সে তো চোখে ঠিক মতো দেখতেই পারে না। এভাবে তো চলতে পারে না। এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো তো একটা উপায় বের করতেই হবে। চলো আমরা সিংহ মহাশয়ের কাছে যাই। তারপর সকল পশু পাখিরা মিলে সিংহের মহাশয়ের গুহার দিকে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। আমি অমঙ্গলকারী ঋতুর কুদৃষ্টির চোখে পড়ার, আমি ভালো করে চোখে দেখতে পর্যন্ত পারি না। এখন আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। চলো আমরা সকলে মিলে প্রার্থনা করি। চুপ করো কমলি, আমাদের এমন দুঃখ দুর্দশার দিন তো কখনো ছিল না। কষ্ট সৃষ্ট বনের কাঠ কেটে বিক্রি করে দিয়ে আমাদের ঠিক সংসার চলে যেত। যবে থেকে অমঙ্গলকারী ঋতুর কুদৃষ্টি আমাদের চোখে পড়লো তবে থেকে আমাদের সংসারে অমঙ্গলের ছায়া নিয়ে আসলো। বিয়ে 5 বছর পরেও আমি সন্তানের কোনো মুখই দেখতে পারি না। ওই অমঙ্গলকারী ঋতুর ভয়ে আমি জঙ্গলে কাঠ কাটতে পর্যন্ত যেতে পারি না। তাই আজকাল দুবেলা খাবারটুকু জোটে না। চলো গিন্নি, ওই জঙ্গলের পাশে ফাঁকা জমি পড়ে রয়েছে, ওই জমিটাকে লাঙ্গল দিয়ে ভালো করে চাষ করি। তারপর দিনেশ আর কমলি লাঙ্গল কোদাল নিয়ে ওই ফাঁকা জমিটার দিকে যায়। কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সেই জমিতে লাঙ্গল দিতে থাকে। হে সৃষ্টিকর্তা, ওই অমঙ্গলকারী ঋতুর দৃষ্টি এই জমিতে এসে পড়েছে, তাই এই জমির মাটি এত শক্ত হয়ে পড়েছে। হে সৃষ্টিকর্তা, কত পরীক্ষা নেবে তুমি, এবার তো মুখ তুলে চাও। ওই অমঙ্গলকারী ঋতুর দৃষ্টির হাত
থেকে এই জঙ্গলের সমস্ত পশু পাখি আর আমাদের রক্ষা করো। হে সৃষ্টিকর্তা, আমাদের বাঁচাও। এই জঙ্গলের পশু একের পর এক শিকার হয়ে প্রাণ হারাচ্ছে, একের পর এক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এই জঙ্গলকে তুমি রক্ষা করো। ঠিক তখনই আকাশটা থমথমে হয়ে ঘন কালো মেঘে ঢেকে যায়। জমিতে একটা জায়গার উপর দিয়ে দিনেশ লাঙল চালাতেই পারে না। হ্যাঁ গো, আকাশটা এমন কেন থমথমে হয়ে গেল? এ কিসের ইঙ্গিত? আমার যে খুব ভয় করছে গো। ঠিক তখনই খুব জোরে ঝড় ওঠে, ঘন ঘন বাজ পড়তে থাকে। কিন্তু দিনেশ ওই শক্ত মাটির ওপর দিয়ে লাঙল নিয়ে যেতেই সেই মাটি ফেটে বেরিয়ে আসে এক ফুটফুটে শিশুকন্যা, যার গোটা শরীর থেকে এক অদ্ভুত এক আলোক জ্যোতি বেরোচ্ছে। গিন্নি, এ আমি কি দেখছি? এটা কি সত্যি? ঠিক তখনই আকাশে ঘন কাল মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলিয়ে ওঠে। শুরু হয় পুষ্প বৃষ্টি, শোনা যায় শঙ্খ ধ্বনি। বর্ষা হারিও না খরগোশ, ওই দেখো গাছে আবার পাতা জন্মিয়েছে, নদীর জল ঝলমলিয়ে উঠেছে। আর দেখো আজকের পরিবেশটা কেমন মনোরম হয়ে উঠেছে। ঠিক বলেছো ময়ূর, তার মানে সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শুনেছেন। নিশ্চয় পৃথিবীর বুকে কেউ ভূমিষ্ঠ হয়েছেন যে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করবে। এই অমঙ্গলের দেবী ঋতুকে ঠিক শাস্তি দেবে। তারপর সেই কাঠুরে দম্পতি শিশু কন্যাকে কোলে নিয়ে তাদের বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে তোর খুব খিদে পেয়েছে তাই না রে? এখন তোকে যে কি খেতে দিব? ওই অমঙ্গলকারী ঋতুর জন্য আমরাই ঠিক মতো দুবেলা খেতে পারি না। ঠিক তখনই তাদের বাড়ির বাইরে দুটো গরু ডেকে ওঠে। দিনেশ দৌড়তে দৌড়তে এসে বলে, জানো গিন্নি কি হয়েছে? যে জমিতে কাল আমরা লাঙ্গল দিয়েছিলাম সেই জমিতে সোনার ফসল ভরে উঠেছে। কি বলছো তুমি? আর এদিকে দেখো কোথা থেকে দুটো গরু আমাদের বাড়িতে এসে চলে এসেছে। আমাদের ঘরে মনে হয় মা লক্ষ্মী স্বয়ং এসে গেছেন। শুধু আমাদের ঘরে নয় গিন্নি, আমার মনে হয় এ গোটা জঙ্গলকে প্রকৃতিকে রক্ষা করতে এই মেয়ের জন্ম হয়েছে। ও যেন প্রকৃতির দেবী, ওর মাটি থেকে জন্ম, তাই আজ থেকে ওর নাম ভূমি। তারপর থেকে ভূমি সেই কাঠুরি দম্পতির ঘরে বড় হতে থাকে। সে আসার পর থেকে তাদের সমস্ত দুঃখ দুর্দশা ও মঙ্গলের দিন শেষ হয়ে যায়। তাদের সংসার সুখ শান্তির ঐশ্বর্যে ভরে ওঠে। এমনই একদিন বলছি শোনো না, জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে আনতে হবে, কারণ এই সময়ে ভূমির মধু উপকারী। কমলি, তুমি আবার ওই জঙ্গলে যাবে যদি ওই অমঙ্গলের দেবী আবার কোনো ক্ষতি করে আমাদের? কিসের চিন্তা, যখন আমাদের ঘরে দৈব পুত্রী রয়েছেন। কিন্তু ও তো এখন খুব ছোট। কিচ্ছু হবে না, তুমি চলো তো, আমিও তোমার সাথে যাব আর ভূমিকে সাথে করে নিয়ে যাব। তারপর তারা জঙ্গলের মধ্যে তিনজনে যায়। আর হঠাৎ করে জঙ্গলে পৌঁছেতেই ভূমি একটা খরগোশ দেখতে পায় আর তার পিছু পিছু যায়। বেশি দূর যেও না মা, তুমি কাছাকাছিই থেকো। এরপর দিনেশ আর কমলি কিছু দূর যেতেই তারা আবার সম্মুখীন হয় সেই অমঙ্গল দেবীর ঋতুর। তোদের এত বড় সাহস, তোরা আবার এসেছিস জঙ্গলে। তোদের আমি আবারও জঙ্গলে অমঙ্গলের ছাই ভরে দেব। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, বরং তুমি তোমার দিন গোনা শুরু করো। তোমাকে যে বধ করবে সে জন্ম নিয়ে নিয়েছে। কি তোদের এত বড় সাহস? আমি তোদের এক্ষুনি ভস্ম করে দেব। এই কথা বলে অমঙ্গলকারী দেবী ঋতু তার চোখ দিয়ে আগুন বের করে দিনেশ ও কমলিকে ভস্ম করে দেয়। আর এদিকে ভূমি তার বাবা মাকে দেখতে না পেয়ে জঙ্গলে এদিকে ওদিকে খুঁজতে থাকে। আর তখনই সে শুনতে পায়, কি
তুমি তুমি আমার কান্না শুনতে পারছো? হ্যাঁ, পাচ্ছি তো। কি হয়েছে তোমার? আমায় খুলে বলো, তুমি আর কেঁদো না। এই কথা বলেই ভূমি আম গাছের চোখের জল মোছানোর জন্য আম গাছকে স্পর্শ করতেই আমি তাকে গাছে গাছি, নাম শাকচুন্নি, সুখে আছে বামনের ছেলে বউ গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নাই কম কোনো অংশে। বামনের কালো বউ তবু তাকে দেমাকি, করলো না আমায় বিয়ে, বাড়ি ছিল রূপসী। বৌমা, সন্ধে হয়ে আসছে, খালপাড়ের মাঠে ধবলি ঘাস খাচ্ছে। যাও, তুমি এবার ওকে বাড়ি ফিরে নিয়ে এসে গোয়ালে বেঁধে দাও। ঠিক আছে মা, কটা বাসন আছে, আমি মেজে নিয়ে যাচ্ছি। না না, অন্ধকার হওয়ার আগে তুমি ধবলিকে গিয়ে নিয়ে আসো, আমি বরং তোমার ঘরের কাজটা করে দিচ্ছি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। খালপাড়ের জায়গাটা খুব একটা ভালো জায়গা না, ওখানে একটা ছাতিম গাছ আছে। অন্ধকার নামতে এখনো অনেক দেরি আছে, আমি যাবো আর আসবো। তুমি চুলটাকে শক্ত করে বেঁধে নাও, খোলা চলে সেখানে গেলেই তো। তুমি সাবধানে যেও বৌমা। বেশি দেরি হবে না মা, আমি ধবলিকে নিয়েই ফিরে চলে আসবো। এই কথা বলে বামুনের নতুন বউ নীলাবতী খোলা চুলেই খালপাড়ে মাঠের দিকে চলে যায়। ধবলি, এই ধবলি, কোথায় গেলি? নীলাবতী অনেকক্ষণ ধরে ধবলি গাইকে খোঁজাখুঁজির পর তাকে খালপাড়ে ঘাস খাতে দেখতে পায়। কি রে ধবলি, তুই এখানে? সন্ধে হয়ে গেল, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। চল বাড়ি চল এক্ষুনি, ঘোষেরা তোকে যে দেখতে পাতো না তখন বুঝছিস। নীলাবতী ধবলি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই ছাতিম গাছে বসে ন্যাড়া শাকচুন্নি তার খোলা চুল দেখে খোলা চুলে এই পথে গরু নিয়ে যায় কে? ধর্ম চুলের মুঠি খানি দেব ঘাড় মটকে। ওই যে দেখছি বামনের বউ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই কথা বলে ন্যাড়া শাকচুন্নি বুড়ির ছদ্মবেশে নীলাবতীর সামনে আসে। বামনের বউ, ঘর নিয়ে বাড়ি আছে বুঝি? তা তোমার শাশুড়ি পায়ে পা তোলে মানছি আছে নাকি? নতুন টুকটুকে বউটাকে মাঠে গরু নিতে পাঠিয়েছে। না না, শাশুড়ি বাড়িতে কাজ করছেন, তাই আমি ধবলিকে নিতে এলাম। আচ্ছা বুড়িমা, আমি আসছি, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অত তাড়া কিসে গো? আমার সাথে দুজন কথা বলো না। না না বুড়িমা, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শুনেছি খালপাড়ের মাঠে ছাতিম গাছে নাকি এক শাকচুন্নি থাকে, খুব ভয়ঙ্কর, বিচ্ছিরি তার চেহারা। এই সন্ধ্যেবেলায় খালপাড়ের মাঠে দিয়ে কেউ গেলে তাকে নাকি সে ধরে। তাই নাকি? তুই শাকচুন্নির ব্যাপারে এত কিছু জানিস? তবে দেখ তো শাকচুন্নি এরম দেখতে কিনা। বুড়ি শাকচুন্নি রূপে ফিরে আসতেই ধবলি গাই দৌড়ে বাড়ি ফিরে যায়। আর নীলাবতী তার চোখের সামনে শাকচুন্নিকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। ওরে বাবা রে, শাকচুন্নি, আমায় ছেড়ে দাও, আমার বাড়ি যেতে দাও। তারপর নীলাবতী দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শাকচুন্নি লম্বা হাত বাড়িয়ে নীলাবতী চুলটাকে টেনে ধরে তারপরে তাকে অজ্ঞান করে ওই ছাতিম গাছের ডালে তুলে রাখে। যতদিন না আমি চাইব বামনের বড় বউ মানবে না, এই ছাতিম গাছের ডালে থাকবে। এবার আমি বামনের ঘরে সুখে সংসার করব।
তারপর শাকচুন্নি নীলাবতীর রূপ ধারণ করে বামুনের বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে শাশুড়ি হারিকেন হাতে নিয়ে বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পথ যেতেই বৌমার দেখা পায়। বৌমা, এতক্ষণ কোথায় ছিলে? ধবলিকে একা ফিরে আসতে দেখে আমার চিন্তায় হাত পা হিম হয়ে যাচ্ছিল। কোনো অসুবিধা হয়নি তো? দেখো কাণ্ড, ধবলি আমার হাত ফসকে দৌড় দেয়। আমি এদিক ওদিক ধবলিকে খুঁজছিলাম, ও সোজা বাড়ি ফিরে এসেছে। এরপর শাশুড়ি আর ছদ্মবেশী শাকচুন্নি ঘরে ফিরে যায়। তারপর রাতে খাবার বসে বৌমা বলে, মা, আপনার ছেলে এখনো ফিরলো না, কখন ফিরবে সে? খবর পাঠিয়েছে ও আজ ফিরবে না, কাল সকালে ফিরবে। অনেক রাত হয়েছে, চলো আমরা খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ি। খাওয়া দাওয়া সেরে যে যার ঘরের দিকে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাত হতেই শাকচুন্নি তার আসল রূপে ফিরে আসে। তারপর শাশুড়ির ঘরের দিকে যায়। আমার খুব খিদে পেয়েছে, পেট জমছে। এই বুড়িকে মেরে আর মোটকে খেয়ে নেই। না না, ওকে এক্ষুনি খেলে যে বামুনের ঘরে সুখে সংসার হবে না। যাই, খামারে গিয়ে কটা হাঁস মুরগি আছে, গিয়ে ধরে খাই। এই কথা বলে শাকচুন্নি খামারের দিকে চলে যায়। তারপর মুরগি ধরে কাঁচা চিবিয়ে খায়। আর এই দৃশ্য দেখে ধবলি গায়ে ভয়ে চিৎকার করতে থাকে জোরে জোরে। গরুর ডাকে শাশুড়ির ঘুম ভেঙে যায়। এই নিশি রাতে ধবলি তো ডাকাডাকি করছে কেন? কি হলো আবার? যাকগে, কাল সকালে গিয়ে উঠবো। ওদিকে শাকচুন্নি মুরগি খেয়ে নীলাবতীর ঘরে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। শাশুড়ি ধবলিকে খেতে দিতে গিয়ে খামারে মুরগির রক্ত পালক দেখে, এ কি অমন কাণ্ড! কাল রাতে তাই ধবলি এমন করে ডাকাডাকি করছিল। তখন ছদ্মবেশী বৌমা এসে বলে, মনে হয় কাল রাতে মাম্বা শিয়াল এসে এমন কাজ করেছে। ঠিক তখনই নীলাবতীর স্বামীও বাড়ি ফিরে আসে। মা, ও মা, কোথায় গেলে তুমি? ব্রাহ্মণকে দেখে নীলাবতী ছদ্মবেশীর শাকচুন্নি, কি গো, এই তোমার ফেরার সময় হলো? কতক্ষণ তোমায় দেখিনি। কি সুন্দর লাগছে তোমাকে। চলো ঘরে চলো, জল দিয়ে তোমাকে বাতাস করি। মা, তোমার বৌমার মাথাটা গেল নাকি? হঠাৎ করে এত আদিক্ষেতা করছে কেন? দূর, তুমিও না। আমার স্বামী যত না আমি করবো না তো কে করবে শুনি? আগে তো এত করতে না, তাই আর কি। যাই, আমি খালপাড়ে মাঠে গিয়ে ধবলিকে বেঁধে দিয়ে আসি। এই কথা বলে রমাকান্ত ধবলিকে নিয়ে খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৌমা, বৃষ্টিতে সব কাঠ ভিজে গেল যে, এবার খিচুড়ি রান্না হবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। শাশুড়ি নিজের ঘরে চলে যায়। আর এদিকে শাকচুন্নি রান্নাঘরে এসে জাদু করে রান্নাঘরের সমস্ত কাজ করতে থাকে। সবজি, মশলা, মাছ, কড়াই সব প্রস্তুত, আর শুধু জ্বালাতে হবে। কিন্তু কাঠগুলো তো নিচে গিয়েছে, এখন আমি কি করি? আইডিয়া! মামা একা একা কি করছে কে জানি, যাই গিয়ে সাহায্য করি। শাশুড়ি যেই রান্নাঘরে ঢুকতে যাবে তখন রান্নাঘরে দেখে বৌমা নেই, আছে শাকচুন্নি। সে তার নিজের পাগুলি উনুনের ভিতর ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে। কি দেখছি আমি? বাড়িতে যে শাকচুন্নি বাসা বেঁধেছে, কিন্তু বৌমা গেল কোথায়? ওকে ফিরে এলে সব বলতে হবে। ওদিকে মুষলধারে বৃষ্টির জন্য রমাকান্ত ধবলিকে নিয়ে ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে থাকে। ওহ, খুবই বৃষ্টি হচ্ছে রে বাবা, থামার কোনো নামই নিচ্ছে না। ধবলি, তোর আজ ঘুরে ঘুরে ঘাস খাওয়া হচ্ছে না। আমরা বাড়ি ফিরে যাব।
শাকচুন্নির জাদুর কারণে ছাতিম গাছের ডালে থাকা নীলাবতীকে সে দেখতে পায় না। এরপর বৃষ্টি থামলে ধবলকে নিয়ে রমাকান্ত বাড়ি ফিরে আসে। খোকা, শিগগির দেখবি আয়, রান্নাঘরে কে? রমাকান্ত রান্নাঘরে গিয়ে দেখে এক ডাইনি উনুনে পা ঢুকিয়ে রান্না করছে। কাল সন্ধ্যেবেলা তোর বউ ধবলিকে খালপাড়ের মাঠে আনতে গিয়েছিল, তারপর? রমাকান্তকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, তুই এক্ষুনি ওজাকে ডেকে নিয়ে আয়, না জানি তোর আসল বউ এখন কোথায়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আনছি। রমাকান্ত যে বেরোতে যাবে ঠিক তখনই ছদ্মবেশী নীলাবতী এসে বলে, কি গো, কোথায় যাচ্ছ? দুদণ্ড দাঁড়াও, তোমাকে দেখি, একটু কথা বলি। মার গলাটা ব্যথা, শরীর খারাপ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। ডাক্তার ডাকবে কেন? আমি মায়ের হাত পা গলাটা টিপে দিচ্ছি, সব ব্যথা সেরে যাবে। রমাকান্ত বাড়ি থেকে বেরিয়ে সোজা ভৈরব ওঝার কাছে যায় আর সেখানে গিয়ে ওঝাকে সমস্ত কথা খুলে বলে। তারপর ওঝাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুন্নি টের পেয়ে যায়। তখনই ওঝা ছট, শাকচুন্নি বন্দি হয়ে যা, ছটপট। এই বলে ছদ্মবেশী নীলাবতীকে বন্দি করে আর জাদুতে শাকচুন্নিও তার আসল রূপে ফিরে আসে। ছেড়ে দে, ছেড়ে না বলছি আমায়, বদমাশ ওঝা। তখনই ওঝা শাকচুন্নির উপর আর এক জাদু দিয়ে আঘাত করে। তুই এই বাড়ির বউকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? তুই এই বাড়ির বউকে ফিরিয়ে দে আর এই গ্রাম থেকে তুই চলে যা, না হলে। আমি ওই বউকে ছাতিম গাছে ঘুম পাড়িয়ে রেখেছি, আমি এক্ষুনি বামনের বউকে ফিরিয়ে দিচ্ছি, আমার ছেড়ে দে। এই কথা বলে শাকচুন্নি নীলাবতীকে জাদু করে বাড়িতে এনে দেয়। তারপর ওঝা শাকচুন্নিকে মুক্ত করতেই শাকচুন্নি উড়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। লম্বা একটা হাত বের করে ঘুন্টি ছানার গলাটা চেপে ধরে। মা, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও মা, কোথায় গেলে? পাহাড়ি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর ঘন জঙ্গল আর চারপাশটা ঘেরা। পাহাড়ি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আরো অনেক দূর। সেই ভারী মনোরম পরিবেশ। এমন মনোরম পরিবেশ থেকে বহু দূর দূরান্ত থেকে পাহাড়ি নদীতে আসতো শীতের ছুটিতে পিকনিক করতে। এই সবাই চলে এসো, চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। আগে বাচ্চারা বসবে, তারপর বড়রা বসবে। বাবু, খেতে চলে আসো। লক্ষ্মী সোনা, তাড়াতাড়ি এদিকে আসো। পিকনিকে এসে সারাদিনে খেলাধুলো আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে, তখন গাছের ডালে বসে একটি কাক ডেকেই চলেছে। উহ, এই কাকটা তো আমার কানের কাছে ডেকেই মাথাটা খারাপ করে দিল। দাঁড়াও বৌদি, তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি কাকটাকে তাড়িয়ে দিয়ে আসছি। এই যা যা, হুস হুস হুস, যা যা। তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায়। নিম গাছে তার বাসায় ছিল তার দুটি ছানা, একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা। ছানা দুটি তার মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে, মা, ও মা, তুমি কি খাবার এনেছো? আমাকে তাড়াতাড়ি খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আমারও খেতে পেয়েছে, আমায় খেতে দাও না মা। ও মা, আমায় খেতে দাও, খুব আমারও খিদে খুব খিদে পেয়েছে। পেয়েছে। মা কাকটি তার ঘন্টি ছানা ও ঘন্টু ছানার কান্না শুনে আবারও উড়ে যায় সেই পিকনিকের কাছে এবং একটি গাছের ডালে গিয়ে বসে। তখন, আমি খাবো না, আমার পেট ভরে গেছে।
একটু খেলে কি করে হবে সোনা, ভালো করে খেয়ে নাও। দেখো সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে, আর একটু পেট ভরে ভাত খেয়ে নাও। ভাত খেতে হবে না, চিকেনটা একটু খাও, আচ্ছা পাঁপড় খাও, চাটনিটা একটু খাও। ওই দেখো কাকটাকে তাড়ালাম, আবার চলে আসছে। এবার লাঠির পিঠা করতে হবে বুঝছি। আর পিটিয়ে লাভ নেই ঠাকুরপো, ওর মনে হয় খুব খিদে পেয়েছে। আমার পাতের ছেলের মাংসের টুকরোটা ওকে বরং দিয়ে দেই। এই বলে বাচ্চা ছেলেটির মা মাংস টুকরোটি একটু দূরে ফেলে দেয়। কাকটি উড়ে গিয়ে সেখানে বসে মাংসের টুকরোটি মুখে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়। আয় রে ঘন্টি ছানা আর ঘন্টু ছানা, দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো মা, কি এনেছো? ও এটা তো মাংস, আমি মাংস খাবো, মাংস খাবো, কি মজা, কি মজা। না আমি মাংস খাবো না, আমি জিজি মাছ খাবো। এমন করে না মা, খেয়ে নাও সোনা। দেখো দাদা কেমন খুশি মনে খেয়ে নিচ্ছে। আজ মাংসের টুকরোটা পেয়েছি, খেয়ে নাও, কাল দেখবো জিজি মাছ কোথা থেকে পাওয়া যায়। না মা, আমি কিছুতেই মাংস খাবো না, আমার খুব খিদে পেয়েছে, আমি জিজি মাছই খাবো। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। এত কষ্ট করে ভয় পেয়ে তারা খেয়ে একটি মাংসের টুকরো পেলাম, এখন আবার দেখছি মাছ কোথায় পাওয়া যায়। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে। এই নিম গাছের পাশে ছিল এক মস্ত তাল গাছ, সেই গাছে ছিল শাকচুন্নির বাসা। সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল, কিন্তু হঠাৎ আমার পেটের বড় জ্বালা, শিগগিরি দাও খেতে। কি করবো কাল ঝালা পাল, বাসি ভাত পোড়া রুটি, চা পাও দুটি, গপ গপিয়ে খাই, পেটের জ্বালা জুড়াই। কাঁদে না সোনা, আমার সাধু সোনা, তোমার তো দিনের বেলা ঘুম ভাঙবে না, রাতের বেলা খাও। আমার পেটে বড় জ্বালা, চেঁচিয়ে করবো কান জ্বালা। এদিকে তখন শাকচুন্নি তার সাধু সোনার খিদে নিয়ে ব্যস্ত, ওদিকে তখন কাক নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকে। এখন আমি জিজি মাছ কোথায় পাই? ঘন্টু ছানাটা এত দুষ্টুমি হয়েছে যে যা বাহানা করবে তাই এনে দিতে হবে, কিন্তু ওদের ছেড়ে এত দূর থাকাটা তো নিরাপদ নয়। কি হয়েছে কাক, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার ঘন্টু ছানা ভালো আছে তো? ও মাছরাঙ্গা, তুমি এসেছো তো ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টু ছানা ভালোই আছে, কিন্তু ঘন্টি ছানা জিজি মাছ খাওয়ার ভীষণ বায়না করেছে, কিন্তু আমি তো নদীতে মাছ ধরতে পারি না। তুমি কি আমাকে একটা মাছ ধরে দিবে? ও এই ব্যাপার, আমি তোমাকে এক্ষুনি মাছ ধরে এনে দিচ্ছি। এই কথা বলে মাছরাঙ্গা ঝোপ করে একটা নদী থেকে মাছ তুলে নিয়ে কাককে এসে দেয়। তারপর সেই মাছটি মুখে নিয়ে কাকটি উঠতে থাকে, কিন্তু ওদিকে তখন বাবু, এই পাশে নিম গাছে আছে কাকের বাসা, সেখানে আছে একটি ঘন্টু ছানা আর একটি আছে ঘন্টি ছানা। ঘন্টি ছানাটা ভারী দুষ্ট, সে তার মায়ের কোনো কথা শোনে না। আমি বরং তাকে ধরে নিয়ে আসি। তারপরেই সেই শাকচুন্নিটা তাল গাছ থেকে কাকের বাসার দিকে লম্বা করে হাত বার করে ঘন্টি ছানার গলাটা চিপে ধরে। মা বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? মা বাঁচাও।
তখন ডাইনি ঘন্টি ছানার গলা ধরেই নিম গাছের ডালে নেমে আসে। না না, এখন কেন তোর মা বাঁচাবে? তুই কি মায়ের কথা শুনি? কেমন বায়না করিস যে মায়ের কোনো কথা শোনে না, মায়ের কষ্ট বোঝে না। আমি তাকে আমার বাসায় ধরে নিয়ে যাই। শাকচুন্নি, আমার ঘন্টি বনুকে ছেড়ে দাও, ও আর দুষ্টুমি করবে না। মা মা বাঁচাও, মা বাঁচাও। ঠিক সেই সময় তার কাকমা মাছ নিয়ে এসে পৌঁছয়। এমন ভয়ানক কাণ্ড দেখেই শাকচুন্নি, এ কি তুমি করছো? তুমি আমার ঘন্টি ছানা গলা চিপে ধরেছো কেন? তোর ঘন্টি ছানা খুব দুষ্টুমি, আমি দেখেছি। সে তার কোনো কথা শোনে না, কেবল বায়না করে, খেতে চায় না, সময় মতো ঘুমোতে চায় না। তোকে আমি আমার বাসায় নিয়ে যাব। আমার সাধু সোনা খুব খিদে পেয়েছে। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমি আর দুষ্টুমি করব না। মায়ের সব কথা শুনবো, আমি আর কোনোদিন বায়না করব না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি। ঠিক আছে, মনে থাকে যেন আমি ওই তাও নাচেই থাকি। আমি সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। যাই নষ্টমে করতে দেখবো, অমনি লম্বা হাত বার করে তুলে নিয়ে যাব কিন্তু। এরপর শাকচুন্নি তার তাল গাছে ফিরে যায়। আমা কই কাকে ছানা, খাবো আমি মুড়মুড়ের ডানা। বাচ্চা ছেলে নেই মাংস, আমি তোর জন্য এনে দিব রান্না করা মাংস। তারপর শাকচুন্নি ওই পিকনিকের মাঠের দিকে চলে যায় খাবার খুঁজতে। এরপর থেকে ঘন্টি ছানা তার মায়ের কোনো কথাতেই অবাধ্য হতো না। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।